ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট গ্রাম ঠাকুরনগর, যা প্রাণবন্ত সংস্কৃতি ও সমৃদ্ধ ঐতিহ্যে পরিপূর্ণ। এখানে শিয়ালদা উত্তর শাখার বনগাঁ লাইনে ট্রেন ধরে আসতে হয়। প্রায় 64 কিলোমিটার রাস্তা, আসতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। ঠাকুরনগর নামটার সাথে অনেকেই পরিচিত নন, তবে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির বিখ্যাত বারুণীর মেলা খুবই প্রসিদ্ধ। সেই সময় সারা ভারত তথা বাংলাদেশ থেকেও অনেক লোক আসে। তখন ঠাকুরনগরের রাস্তায় মানুষের ঢল নামে। তবে এই ঠাকুরনগরে শুধু বারুণীর মেলা ছাড়াও আছে কিছু বিশেষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এই শিল্পগুলি শুধু স্থানীয় অর্থনীতিকেই সমৃদ্ধ করে না, বরং বাংলা শিল্প ঐতিহ্যকেও রক্ষা করে। এই তথ্যচিত্রে আমরা ঠাকুরনগরের 8টি বিশেষ শিল্পকে তুলে ধরেছি। সেগুলি হলো টেরাকোটা থেকে শুরু করে শোলার তৈরি নকশা, পাটের তৈরি জিনিসপত্র, বাঁশের তৈরি জিনিস, বেতি বা ছোদা তৈরি, ফুলের তৈরি নানা রকম জিনিস, সুপারি কাটা ও সামুদ্রিক ঝিনুকের কারুকার্য। কারিগরের হাতেই প্রাণ পায় তাদের সৃষ্টিশীলতা, আর নতুন সৃষ্টি থেকেই তৈরি হয় শিল্প। আসুন আমরা দেখে নিই সেই নিপুণ শিল্পকর্ম। ঠাকুরনগর রেলগেট বাজার সংলগ্ন এলাকায় রয়েছে আশিস কুমার বিশ্বাসের প্রায় 30 বছরের প্রাচীন মাটির তৈরি টেরাকোটার জিনিসের একটি কারখানা। তার এই কর্মের জন্য দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কারও পান তিনি। এঁটেল মাটির ভালো করে মাখিয়ে তা ছাঁচে ফেলে আকার দিয়ে সপ্তাহখানেক শুকিয়ে রেখে তারপর তা পোড়ানো হয় চুল্লিতে। পুড়িয়ে বের করে তাতে বিভিন্ন রং করা হয়। অবশেষে হাতে রং তুলি দিয়ে ফিনিশিং করে বাজারজাত করা হয় পোড়ামাটির কাজগুলি। প্রথমে মাটিটাকে মেশিনে মাখানো হয় বাইরে, সেখান থেকে মাখানোর পর এখানে এনে জড়ো করা হয়। জড়ো করার পর এখান থেকে নিয়ে ডাইসের ঘরে যাওয়া হয়, ডাইসে মাল তুলছে। এই যে ডাইস, এই ডাইসে মাল তুলে এই প্লাইতে করে এখানে তাকে রাখা হয়। তারপরে 7 দিন পর্যন্ত শুকানো হয়। শুকানোর পর এটাকে কাটিং করা হয়, নালে সাইডে মাটিগুলো এই যে থেকে যায় না, এটাকে কাটিং করা হয়। কাটিং করে ফায়ারিংয়ে চলে যাবে। ছাঁচে কিভাবে ফেলা হয়? ওটা মাটিটা চওড়া করে দিয়ে তোমার ডাইসের উপর দিয়ে এবার মাটি চেপে চেপে তাও তুলতে হয়। চলো তোমাদের ফায়ারিং দেখাচ্ছি কোথায়। এই যে হচ্ছে আমাদের ফায়ারিং করার জিনিসটা। তারপরে এখান থেকে নিয়ে যাওয়া হয় ওই টেবিলে। টেবিলে গিয়ে সেখানে ঘষে, 30 কাগজ দিয়ে ঘষে ওনাকে ফিনিশিং করা হয়। এটা কাঠ দিয়ে প্রথমে নিচে দিয়ে কাঠ পোড়ানো, কাঠ দিয়ে জ্বালানো হয়, আর উপর দিয়ে হচ্ছে মাল এইভাবে সাজানো হয়। সাজানোর পর পরপর বড় থেকে ছোট থেকে সাজানো হয়। তারপরে বিচুলি আর মাটি দিয়ে ঢাকা হয়, লেপে দেওয়া হয়। লেপে দিয়ে তারপরে ফায়ারিং করে মালটাকে ফিনিশিং করে নিয়ে যাওয়া হয় সাদা কালোর ঘরে। এদিকে সাদা কালো আছে, দেখাবো চলো। ওখান থেকে আসার পর এই যে এখানে টেবিলে এসে যাও। এই যে টেবিলে সাজিয়ে এই যে গানটা দিয়ে এই গানটা দিয়ে এভাবে এক কালার করা হয়। হ্যাঁ, হয় কালো হবে না হলে সাদা হবে, এই দুটো কালারই হবে। হয় সাদা হবে নাহলে কালো হবে, এই কালারটা করতে হয়। করার পর এখান থেকে আর কোনো ডিজাইন হয় না। ডিজাইন এবার হচ্ছে আর এক ঘরে, চলো সেই ঘরটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তারপরে ওখান থেকে এক কালারিং করে আসলো এই যে
এই যে কালারিং করে আসলো, তখন এই যে নামটা দিলে যে তোমার এইভাবে যেখানে তোমার হলুদ লাগবে সেখানে হলুদ দিতে হবে, যেখানে সবুজ এই যে স্কিন কালার করা হয়েছে এই স্কিন কালার বডিতে, তারপরে তোমার হলুদ মারা হয়েছে, তারপর সবুজ মারা হবে, লাল মারা হবে। এই যে একটু দেখানো হচ্ছে এখানটা এরকম করে 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 করার পর এই যে তোমার ফিনিশিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে সমস্ত কালারগুলো হয়ে গেল, হয়ে যাওয়ার পর এবার আমার হাতের কাজে এসে যাবে। তখন আমাকে দিতে হবে যে জায়গায় তোমার গয়নাগাটি পরাতে হবে, গলায় হার পরিয়েছি, তোমার গলায় তুলি দিয়ে হার পরিয়েছি, এই যে ব্লাউজের এটা পিন করেছি, এই যে কানে পরিয়েছি, এখানে চোখ আঁকবো, চুল আঁকবো, সব আঁকবো, সম্পূর্ণ করার পর এই যে ফিনিশিং চলে এসছে আমার। চলে আসার পর তখন আমাকে এই যে ফ্রেমটায় বসিয়েছি, বসানোর পর এই হচ্ছে আমার পুরো কমপ্লিট মাল। এরপরে তুমিও নিতে পারো, যে কোনো জায়গায় যে অর্ডার দেবে সেও নিয়ে যেতে পারে, তো সবাই নিতে পারে। নমস্কার, আপনার নাম? আমি আশিস কুমার বিশ্বাস। আপনি এই কাজের সঙ্গে কতদিন ধরে জড়িত? প্রায় 30 বছরের কাছাকাছি। সাধারণত নর্মালি ট্র্যাডিশনাল লোক টেরাকোটার কাজটা করে, আমরা সেখানে একটু এটাকে গিফট ফরমেশনে নিয়ে এসেছি। টেরাকোটার ব্যাপারটা অনেক দীর্ঘ ইতিহাস রয়েছে, ওভাবে ঠিক এক কথা বা দু কথায় বলা সম্ভব না কালচার কতটা ডেপিক্ট করে। টেরাকোটা ট্র্যাডিশনালি বিখ্যাত বলতে বাঁকুড়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের টেরাকোটাকে ডেপিক্ট করে। তো আমরা সেক্ষেত্রে ট্র্যাডিশনাল কাজ সেই অর্থে কিছুই করি না। আমরা যে কাজটা করে আসছি সেটাকে বলতে পারেন গিফট আইটেম, সেটার থেকে অনেকটি ডাইভার্সিফিকেশন হয়েছে। আর অরিজিনাল যে কালচারাল টেরাকোটা মানে যেটা মাটির সাথে জড়িত, সেটা প্রায় বিলুপ্তির পথে বলতে পারেন। জিনিসগুলো কোথায় কোথায় বিক্রি হয়? ডোমেস্টিক মার্কেটে আছে, কিছু ইন্টারন্যাশনাল মার্কেট আছে, থ্রু দ্য বায়ার্স সেগুলো বাইরে যায়। সেটা কি অনলাইনের মাধ্যমে প্রচার করে নাকি? অনলাইনে আমাদের খুবই কম সেল হয়, কেননা রিগার্ডিং ব্রেকেবিলিটির জন্য একটু প্রবলেম ক্রিয়েট হয়। আচ্ছা, এই যে জিনিসগুলো এগুলো কি এক্সিবিশনে যায়? হ্যাঁ, প্রচুর এক্সিবিশন, ডোমেস্টিক এক্সিবিশন হয়। এক্সিবিশন বলতে পারবেন? এই কলকাতা হস্তশিল্প মেলা রয়েছে, দিল্লিতে ন্যাশনাল ট্রেড ফেয়ার রয়েছে, এরকম। সরকার থেকে স্বীকৃতিও পেয়েছে, সেই বিষয়ে যদি একটু বলেন। এটা অ্যাকচুয়ালি এমএসএমই, খাদি, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে যারা এগুলো তত্ত্বাবধান করে। তো সেক্ষেত্রে খাদি এনলিস্টেড, যেহেতু আমরা খাদি থেকে আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি একটা। রামেশ্বরমের ঝিনুক সুমন্নমিতার হাত ধরে রূপ পাচ্ছে দেবী দুর্গা থেকে গণেশ, রামের বনবাস থেকে মা কালীর অপরূপ অবয়ব। করোনার আবহাওয়ায় ব্যবসার ইতি ঘটিয়ে ঠাকুরনগরের সুমন সুন্দর বিশ্বাস শুরু করলেন এক নতুন কাজ, যা কিনা ঠাকুরনগর এমনকি উত্তর 24 পরগনার খুব কম লোকই করতে পারেন। তার কাজ স্থান পায় আজ বিশ্ব বাংলার সরকারি দোকানগুলি থেকে রাজধানী দিল্লি সহ বিভিন্ন জায়গার আর্ট এক্সিবিশন। নমস্কার, আপনার নাম? আমার নাম সুমন সুন্দর বিশ্বাস। আপনি কত বছর ধরে ব্যবসাটা করছেন? এই 4 বছর, করোনা পিরিয়ড থেকে। এই ব্যবসায় হঠাৎ করে আসা কেন? হঠাৎ করে বলতে আমি করোনাকালীন সময় নৈনিতালে ছিলাম, হালদনি নামে একটা জায়গায়, ওখানে। তো সেখানে আমার ব্যবসা বাণিজ্য সব কিছুই বন্ধ হয়ে যায়। অবসর টাইমে আমি একটা টাইম পাসের ক্ষেত্রে এটা আমি বেছে নিই। আর্ট ভালো লাগে এবং আমি আমার ওয়াইফ দুজনেই ছিলাম। সেক্ষেত্রে আমরা দুজনেই প্র্যাকটিস করে আজকে পরিণামে এত কিছু হয়েছে। আমার নাম নমিতা বিশ্বাস। আপনি এই কাজটা কত বছর ধরে করছেন? আমি এই কাজটা 2020 সাল থেকেই করছি। আচ্ছা, এই কাজের জন্য যে র মেটেরিয়াল সেটা কোথা থেকে আসছে? আমরা র মেটেরিয়ালগুলো আমরা নিই হচ্ছে তামিলনাড়ু, রামেশ্বরম থেকে, কিছু আসে আমাদের দীঘা, পুরী বা আন্দামান থেকে। আচ্ছা, এই যে এটা তো একটা ইউনিক কাজ, তো এটার আইডিয়া কি করে? দেখেন, আমি কিন্তু লেখাপড়া শিখেছি। আমি পলিটিক্যাল সায়েন্সে এমএ করেছি। তারপর আমি চাকরির দিকে না গিয়ে আমি দেখলাম যে আমাদের রাজ্যে অনেকটা কাজ আজকে লুপ্ত হয়ে যাচ্ছে, মানে কেউ করছে না, সেটা হারিয়ে যাচ্ছে দিনের দিন। তাই আমার মনে হলো যে চাকরির দিকে না গিয়ে যদি আমরা এই ধরনের কাজটাকে আবার নতুন করে তুলে ধরতে পারি তাহলে খুবই ভালো হয়। আচ্ছা, এই কাজে আপনারা কতটা সফল? এই কাজটা কোথায় কোথায় যাচ্ছে? এই কাজটা করে তো আমার খুবই ভালো লাগছে। আজকে এই কাজের মাধ্যমে আমার একটা পরিচিতি হয়েছে। আমার জেলায় মানে উত্তর 24 পরগনায় শুধুমাত্র আমি এই কাজটা করছি।
এই কাজটা বেসিক্যালি মেদিনীপুরের কাজ, পূর্ব মেদিনীপুরে হয়ে থাকে, কিন্তু আমাদের উত্তর 24 পরগনায় এই কাজটা আর কেউ করে না। এই কাজটা শুধু আমি একাই এখানে করছি। তার জন্য কি কোনো গভর্নমেন্টের রিকগনিশন পেয়েছেন? হ্যাঁ, গভর্নমেন্ট থেকে আমরা অনেক রকম সাহায্য পাচ্ছি। যেমন এই কাজটার জন্য আমরা মানে মাল তো আমরা রেডি করছি। আমাদের প্রোডাক্ট হচ্ছে, কিন্তু আমরা বিক্রি কোথায় করব সেই জন্য একটা প্ল্যাটফর্ম কিন্তু আমাদের রাজ্য সরকার বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলি কোথায় কোথায় বিক্রি হয়, কারা এর গ্রাহক, মানে কারা নেয়? এটা অল ইন্ডিয়ায় বিক্রি হচ্ছে। বেসিক্যালি এটা আমরা আমাদের রাজ্য সরকার যে ধরনের বড় বড় এক্সিবিশনগুলো করে থাকেন, সেখানে আমাদের এই মালগুলো আমরা সাপ্লাই দিচ্ছি বা বিক্রি করছি। যেমন কোথায় হচ্ছে? যেমন দিল্লি বা উত্তরাখণ্ড, বিশেষ করে নৈনিতালে এই মালটা বেশি চলছে, বা দিল্লি, বম্বে, চেন্নাই। দেখেন, মেয়েরা প্রত্যেক বাড়িতে মেয়েরা কিছু না কিছু হাতের কাজ জেনে থাকে, কিন্তু সেটা আমরা ঘরোয়াভাবেই করে থাকি। আমরা বাইরে মার্কেটিং এটা করতে জানি না, বা অনেক মেয়েরা বাড়ি থেকে বেরোতে চায় না, বা তাদের পরিবারের যারা আছে, পরিবারে তার স্বামী হোক বা অন্য অন্য পরিবারের সদস্যরা যারা, তারা চায় না যে আমার বাড়ির বউ বা মেয়ে বা বোন এরা বাইরে গিয়ে এই ধরনের কাজ করে থাকুক। কিন্তু আমি একটা মহিলা হিসাবে বলবো যে এই কাজটা করে আমার খুবই ভালো লাগছে এবং আমি খুব ভালো মার্কেট পেয়েছি। আমি এই কাজটা করে আজকে আমার জেলায় ফার্স্ট প্রাইজ পেয়েছি, বা পুরো পুরো স্টেটে, ওয়েস্ট বেঙ্গলে আমি সেকেন্ড প্রাইজ পেয়েছি। যখন যাই এক্সিবিশনে, তখন আমি কারোর ওয়াইফ হই বা কারোর পুত্রবধূ হয়ে সেখানে আমি কিন্তু নমিতা বিশ্বাস ঠিক আছে, কিছু বলতে পারি। আমি কিন্তু অফিসে সবাই ছিল নমিতা বিশ্বাস জিনিসের কাজ। নমিতা বিশ্বাস সুমনের ওয়াইফও না, নমিতা বিশ্বাস কারোর পুত্রবধূ না, নমিতা বিশ্বাস কারোর ঘরে কারোর বোন না, কারোর নমিতা বিশ্বাস তার কাজের মাধ্যমে দারুণ একটা আইডেন্টিটি এক। মেয়ের সুদক্ষ হাতে করা ডিজাইন দিয়ে শোলা গাছ কেটে অনুপ কুমার মণ্ডল সৃষ্টি করেন বাঙালির পরিণয়ের একান্ত প্রয়োজনীয় পাটাশি ও টোপর। খুবই কষ্টসাধ্য কাজ হলেও এরা খুব সহজে সুন্দরভাবে কাজটি করেন। বছরের পর বছর ধরে ক্লান্তিহীনভাবে তারা এই শিল্পকর্মটি করে চলেছেন। তারা আশেপাশে চাষিদের কাছ থেকে শোলা গাছ কিনে সূক্ষ্মভাবে কেটে পুঁতি আঠা দিয়ে রূপ দেন অপরূপ সব পাটাশি ও টোপর। এগুলি বিক্রি করেন কলকাতার কুমারটুলি, শোলাঘর সহ বড়বাজারের একাধিক বিখ্যাত দোকানে। নমস্কার, আপনার নাম? অনুপ কুমার মণ্ডল। আচ্ছা, এই সোলার কাজ আপনি কত বছর ধরে করেন? 35 বছর। শোলাটাকে এনে শুকনো শোলা আনি, তো এনে তারপরে অস্ত্রতে সাইজ মতন কাটতে হবে। মাল যেটা মাল করবো সেটা আবার সেভাবে করতে হবে। ওই টোপুর আছে, তারপরে বাচ্চাদের অন্নপ্রাশন আছে, মেয়েদের বিয়ের স্মৃতি আছে। ডিজাইনগুলো আমার মেয়ে, ছোটো মেয়ে আছে, বড় মেয়ে ছিল, ছোটো মেয়ে তৈরি করে। আমার নাম মোহনা মণ্ডল। তো করেন। হ্যাঁ, তার আমি জন্য কি কোনো ডিজাইনগুলো করি। প্রশিক্ষণ নিয়েছেন? না, প্রশিক্ষণ নেই, ছোটোবেলা থেকে আঁকতে ভালোবাসতাম, ওই করতে করতে এরকম হয়ে গেছে। শোলা দিয়ে নির্মিত শিল্প তো হলো, এবার আসি এমন এক শিল্পের কথায় যা তার বহুমুখিতার জন্য দেশসহ বিদেশের বহু প্রান্তে বাংলার মুখোজ্জ্বল করেছে। পাট শিল্প একটি ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ শিল্প। পাট উৎপাদনে বিশ্বে ভারতের অবস্থান শীর্ষে। ভারতের পশ্চিমবঙ্গেই 50%-এরও বেশি কাঁচা পাট উৎপাদন হয়। বাংলার অর্থনীতি, সংস্কৃতি এবং জীবনযাত্রার সঙ্গে এটি গভীরভাবে জড়িত। ঠাকুরনগর কলেজ সংলগ্ন এলাকায় হীরালাল সমাদ্দার দীর্ঘ 23 বছর ধরে তৈরি করে চলেছেন বিভিন্ন ধরনের পাটের পণ্য, যেমন বস্তা, দড়ি, চট এবং অন্যান্য সামগ্রী, যা দেশজ এবং আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে জনপ্রিয়। তিনি বিদেশের বাজারেও তার তৈরি জিনিসপত্র রপ্তানি করে থাকেন। কাজটা করতে দেখি সবাই, মানে ঠাকুরনগরে সবাই করে, মানে প্রায় ঘরেই এখানে মূলত এইভাবে কাজগুলো করছে। মূলত এগুলো বানিয়ে তারপর বাইরে পাঠিয়ে দিচ্ছে না, বানিয়ে একটু কারখানায় নিয়ে আসে, তারপর টাকা দিয়ে দেয় মালিক, তারপর অন্য জায়গায় গাড়ি ওঠে বড়। বাঁশ দিয়ে তৈরি ঝুড়ি বা বাঁশের তৈরি শিল্পকলা একটি প্রাচীন ও জনপ্রিয় শিল্পকর্ম, যা এখনও অনেক অঞ্চলে প্রচলিত। এই শিল্পে বাঁশের কাঁচামাল ব্যবহার করে বিভিন্ন ধরনের ঝুড়ি, পাত্র, অন্যান্য দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস তৈরি করে অর্থ উপার্জন করেন লক্ষ্মীকান্ত দাস সহ ঠাকুরনগর দাসপাড়ার বেশ কয়েকটি পরিবার।
লক্ষ্মীকান্ত দাস। এই কাজটা কত বছর ধরে করেন? তা অনেক বছর, 2000-এর আগে। বাঁশ বাঁশ পাড়া থেকে কিনি, ওই একজন কিনে নিয়ে আসে, তার কাছ থেকে কিনি। এই বাঁশ দিয়েই কুলো, চালন, ঘুনি আর এই সমস্ত হয়। আর আমরা এই করি ঝুড়ি, এই সমস্ত ঝুড়ি মুড়ি বানাই, এই সমস্ত হয়। আচ্ছা, এই ঝুড়িগুলো কোথায় বিক্রি করেন? ঠাকুরনগর বাজার। ঠাকুরনগর বাজার। ঠাকুরনগর। কেমন দর? ওই কোনো দিন হয়তো বাজার বিশেষে হয়তো 200, 150, 100 এরকম বিক্রি হয়। ফুলের মালা সৃষ্টি করতে ফুল ছাড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যা তা হলো বেতি বা ছোটা। জলাভূমিতে জন্মানো বেতি এক ধরনের হোগলা জাতীয় গাছ, যাকে স্থানীয় ভাষায় ছোডাও বলা হয়ে থাকে। ঠাকুরনগরের প্রধান শিল্প ফুল বাজারকে ঘিরে ফুলে ফেপে উঠেছে এই ছোডার ব্যবসা। মূলত ফুলের মালা গাঁথার জন্যেই এই বেতি গাছ ব্যবহার করা হয়। বেতি গাছ এনে শুকিয়ে ফুল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকেন স্থানীয়রা, যা দিয়ে সুতো বানিয়ে গাঁথা হয় মালা। আপনার নাম? আমোদিনী বিশ্বাস। আপনার হাতে যে এই জিনিসটা দেখছি, এটা বেতি বলে। কি কাজে লাগে? এটা মালা করতে হয়, ফুলের মালা। কিভাবে মালা করেন? মালা করবে এমনি সুতের মতন সিঁড়ি সিঁড়ে সুই দিয়ে তারপর মালা গাঁথে, ছোট মালা। হ্যাঁ, শুকিয়ে নিতে হবে। ঠাকুরনগরের ঠাকুরবাড়ি ছাড়াও যে কারণে ঠাকুরনগর সবচেয়ে বেশি পরিচিত তা হলো এখানকার ফুলবাজার। নদিয়া, কৃষ্ণনগর এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ফুল নিয়ে চাষিরা উপস্থিত হয় এখানে। মূলত ঘরে মহিলাদের হাতের ছোঁয়ায় তৈরি হয়ে চলেছে পূজা, বিয়ে, অন্নপ্রাশন সহ বিবিধ সামাজিক অনুষ্ঠানে ফুল দিয়ে তৈরি মালাসহ বিভিন্ন বিষয়। নিজেদের স্বনির্ভরতার তাগিদে সংসারে সচ্ছলতা আনতে ঠাকুরনগরের বহু মহিলারাই জাঁতি দিয়ে সুপারি কাটাকে একটা কাজ হিসেবে বেছে নিয়েছেন। ঠাকুরনগরের এই শিল্পকলা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবিত রাখছে। এছাড়া বাড়ির মহিলারা নিজেরাও উপার্জন করে স্বনির্ভর ও আত্মনির্ভরও হয়ে উঠছে। প্রতিটি শিল্পীর নিষ্ঠা ও সৃষ্টিশীলতা স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে এবং বাংলার গৌরবও বৃদ্ধি করছে। আমরা আজকের এই আধুনিক কর্পোরেট দুনিয়ায় দাঁড়িয়ে বাঙালির এই ঐতিহ্যবাহী ছোট ছোট কুটির শিল্পগুলিকে প্রায় ভুলতেই বসেছি। আজকের এই তথ্যচিত্র বানানোর পর আমার বলতে ইচ্ছা করে, বাঙালির এই ঐতিহ্যবাহী শিল্পগুলি এই নিপুণ শিল্পীদের হাত ধরে চিরজীবন এইভাবেই বেঁচে থাক।